আজ আমরা ক্লাস 12-এর একটি নতুন অধ্যায় ধারক এবং ধারকত্ব নিয়ে জানব। ইংরেজিতে আমরা একে বলি কি ক্যাপাসিটার। ধারক মানে হচ্ছে ক্যাপাসিটার এবং ধারকত্ব মানে হচ্ছে কি ক্যাপাসিটেন্স। যত সম্ভব এই ধারক এই টার্মটা আমরা প্রথমবার শুনলাম, তা আমাদেরকে প্রথমে জানতে হবে কি ধারক জিনিসটা কি। আমরা যদি কোনো ইলেকট্রিক্যাল সার্কিট দেখি বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট যদি আমরা ক্যাবিনেটটা খুলে যদি দেখি তাহলে দেখতে পাবো কিছু কিছু রেজিস্ট্যান্স তো আমরা আগে পড়েছি, যেগুলো আমরা ডিনোট করি এইভাবে, কিন্তু আমরা দেখেছি যে ক্লাস 10-এ কার্বন রেজিস্ট্যান্স বলে, সেখানে রেজিস্ট্যান্সগুলো অনেকটা এরকম ধরনের হয় আর কি, তিনটে এরকম ব্যান্ড থাকে, সেগুলো আমরা পড়েছি, তাই না? তাই রেজিস্ট্যান্সের সাথে সাথেও দেখতে পাবো আমরা কিছু কিছু এইরকম সিলিন্ড্রিক্যাল টাইপের কতগুলো জিনিস আমরা দেখতে পাই, এইরকমভাবে লাগানো থাকে সিলিন্ড্রিক্যাল, এর ওপরে বিভিন্ন রকম ডেটা লেখা থাকে। এই যে এইরকমভাবে সিলিন্ডারের মতো যে জিনিসগুলো দেখতে পাই, আর অনেক সময় সেই মুসুরির দানার মতো কিছু কিছু ছোটো ছোটো ওই রকম কালারেরই এইরকম দেখতে পাওয়া যায়, এরকম দুটো তার বেরিয়ে থাকে আর মুসুরির দানার মতো থাকে ওই রকম কালারেরই। তাহলে সেইগুলো হচ্ছে কি না ধারক। এর কাজ কি, ধারকের কাজ কি আমাদের জানতে হবে। ধারকের কাজ হচ্ছে কি আমাদের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ধরে বলি টিভি বলি বা ফ্যান বলি, সেইগুলোতে কি হয়, সেগুলোতে শুরু করার জন্য কি হয় না প্রচুর পরিমাণে কারেন্ট আমাদের দরকার হয়। মানে এমন এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হয়তো শুরু করতে আমাদের 50 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টের আমাদের দরকার হয়, কিন্তু আমাদের ঘরে যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটা আমাদের জানি কি 15 থেকে ম্যাক্সিমাম 25 এরকম, এই 25-এর বেশি সাধারণত হয় না, আমি ধরে এলাম 30ও যদি হয়, তাহলেও কি হচ্ছে না এই কারেন্টটা এই ধরনের যন্ত্রপাতিগুলোকে শুরু করার জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, আমরা দেখেছি আমরা যখন ক্লাস 11-এ ফ্রিকশন পড়েছি, ঘর্ষণ, তখন পড়েছি কি না স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে যখন কোনো একটা বস্তু স্থির থাকে তখন কি হয়, তাকে বেগ দেওয়ার জন্য, তাকে মুভ করানোর জন্য আমাদের যে পরিমাণ বল প্রযুক্ত করা হয়, আমি ধরলাম একে মুভ করানোর জন্য, মানে একে জাস্ট বেগ দেওয়ার জন্য, বেগ স্টার্ট করার জন্য, মুভ স্টার্ট করার জন্য আমাদের যদি F1 পরিমাণ বল প্রযুক্ত হয় এবং স্টার্ট করার পর একে সেই সমবেগে নিয়ে যাওয়ার জন্য যে বলটা দিতে হবে ধরলাম F2, তখন দেখব কি না F1 গ্রেটার দেন F2। তার মানে কি কোনো একটা বস্তুকে গতিশীল থেকে স্থিতিশীল থেকে গতিশীল করতে যে পরিমাণ বল লাগে তার থেকে অনেক কম পরিমাণ বল লাগে কখন না কোনো একটা গতিশীল বস্তুকে গতিশীল রাখার জন্য, তাই না? তার মানে কি স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান মুভিং ফ্রিকশন, তাই না? সেটা আমরা ক্লাস 11-এ পড়েছি। এখানেও তাই, কোনো একটা যন্ত্রপাতি যখন কাজ শুরু করে, আমরা দেখবো রেলের ইঞ্জিন, আমরা দেখবো কি রেলের ইঞ্জিন হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা ইঞ্জিন চলেই যাচ্ছে, ইঞ্জিন বন্ধ করে না। আমরা যদি কোনো একটা যাই মালগাড়ির ইঞ্জিনগুলো দেখি মালগাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে আছে, ইঞ্জিন কিন্তু বন্ধ করে না। কারণ কি না কোনো যন্ত্রপাতি স্টার্ট করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে কারেন্টের দরকার হয়, ঠিক আছে? এবং আমাদের যে বিদ্যুতের খরচাটা, সেই খরচাটাও কিন্তু ম্যাক্সিমাম হয় কখন আমরা যখন কোনো একটা যন্ত্রপাতি অন করি, ঠিক আছে? আমি যদি কোনো একটা ফ্যানকে 1 ঘন্টা চালাই আর কোনো একটা ফ্যানকে যদি আমি 1 ঘন্টা ধরে অন অফ করি, তাহলে এই অন অফ করলে কিন্তু বেশি পরিমাণ আমাদের বিদ্যুৎ অপচয় হবে বা বেশি পরিমাণ খরচা হবে। তো যাই হোক, তাহলে কী হচ্ছে স্টার্ট করার জন্য আমাদের একটা প্রচুর পরিমাণে বেশি পরিমাণে কারেন্ট কিন্তু আমাদের দরকার হয়, কিন্তু সাপ্লাই তো আমি ম্যাক্সিমাম ধরলাম 30 অ্যাম্পিয়ার পর্যন্ত, এর থেকে বেশি তো হয় না। তাহলে আমাদের এই 50 অ্যাম্পিয়ার কারেন্টটা পাবো কোথায়? সেই 50 অ্যাম্পিয়ার কারেন্টটা দেওয়ার জন্যই কিন্তু এই সার্কিটে ক্যাপাসিটারগুলো লাগানো থাকে। ক্যাপাসিটারের কাজ কি, ওর কাজ হচ্ছে কি না যখন সার্কিটটা অন থাকলো তখন কি হলো, ওই ক্যাপাসিটারের মধ্যে কি হবে না ও ইলেকট্রিক্যাল এনার্জি বা চার্জ, এখানে এনার্জি স্টোর হবে কার আকারে না চার্জের আকারে, বা চার্জ বা এনার্জি যাই বলি না কেন, সেটা কী হবে এর মধ্যে কী হবে স্টোর হতে শুরু করবে। স্টোর হয়ে গেল, এবার কী হবে সে চার্জ, এবার যখন আমি কোনো সুইচ অন করব, এবার আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করার পরেও কিন্তু ও সেই চার্জ অবস্থাতে থেকে গিয়েছে। আমি যখন সুইচ অন করব, সুইচ অন করার সঙ্গে সঙ্গে কী হবে না এই যে পরিমাণ চার্জ আছে সেই চার্জগুলো একসাথে ও সাপ্লাই দিয়ে দেবে, সব একসাথে, মানে সবগুলো একসাথে দেবে না, তার মানে কি কারেন্টটা প্রচুর পরিমাণে, এইখানে যদি
চার্জটা আমি ধরলাম কি এত পরিমাণ চার্জ ছিল, সেই করে যখনই সার্কিটটা অন করে হুস করে চার্জটাও দিয়ে দেবে, তার মানে কি হয়তো খানিকক্ষণের মধ্যেই চার্জটা একটা কমে যাবে, সামান্য পরিমাণ চার্জ তার মধ্যে থেকেই যাবে, পুরোটাই হয়তো দেবে না, কিন্তু এই যে দেওয়ার এটা সুইচ যখনই অন করব তখনই কী হবে, চার্জগুলো সব ও দিয়ে দেবে, দিয়ে কী করবে না এই কারেন্টের পরিমাণটাও বাড়িয়ে 50 অ্যাম্পিয়ার করে দেবে। কারণ কি আমাদের যে চার্জ যায় আই ইকুয়াল কি হচ্ছে কিউ বাই টি। এবার যদি কিউ এর পরিমাণটা আমাদের যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে, কারেন্টের পরিমাণ বাড়ছে, কারেন্টের পরিমাণ বেড়ে গেলে কী হবে না মেশিনটা অন হয়ে গেল, আর একবার অন হয়ে গেলে তো আমাদের আর 50 অ্যাম্পিয়ার দরকার হচ্ছে না, আমাদের যে পরিমাণ সাপ্লাই আছে সেই সাপ্লাই যথেষ্ট সেই মেশিনটাকে পরবর্তীকালে চালানোর জন্য। শুধু স্টার্ট করার জন্য কিন্তু আমাদের ক্যাপাসিটার দরকার হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে ক্যাপাসিটারের ফাংশন। এছাড়া বললাম আমি নানা ধরনের ক্যাপাসিটার আমাদের আছে, কিন্তু আমাদের সিলেবাসে এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না সমান্তরাল পাত ধারক। তো যাই হোক, তাহলে ধারক জিনিসটা কি সেটা একটুখানি দেখি। ধারককে মাপবো কীভাবে, কোন ধারকের ক্ষমতা কতটা, সেই মাপাটা হয় কাকে দিয়ে না ক্যাপাসিটেন্স, তার মানে হচ্ছে কি ধারকত্ব দিয়ে কোনো একটা ধারকের ধারণ ক্ষমতা কত সেটা আমরা মাপতে পারি। ধারণ ক্ষমতা কি না কোনো একটা ধারকের ধারণ ক্ষমতা বলতে সে কি পরিমাণ আধান সঞ্চয় করতে পারে। এই ধরলাম কি একটা ধারক আছে, ধরলাম কি এটা একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটার তার মানে কি আছে না ক্যাপাসিটি টু স্টোর চার্জ or you can say electrical energy। ওকে, ক্যাপাসিটার আমরা কাকে বলবো, যার একটা ক্যাপাসিটি থাকবে কি করার জন্য, চার্জ স্টোর করে রাখার জন্য বা ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখার জন্য, তাই না। তাহলে কি হচ্ছে এই যে চার্জ, এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে যদি আমি চার্জ দিই তাহলে কী হবে, আমি যদি একটা স্ফেয়ার ধরে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি একটা স্ফেয়ার ধরে নিই তাহলে আমি যখন কোনো রকম চার্জ এখানে দিই, তাহলে যখন কিউ ইকুয়াল টু 0 তখন এর পোটেনশিয়াল কত হবে, ভি ইকুয়াল টু 0, চার্জ নাই মানে পোটেনশিয়াল 0। আমি কী করলাম, একে কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে এখানে পোটেনশিয়াল কী হয়ে যাবে না 1/4πε0 কিউ বাই, এটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কিউ বাই আর, বা যদি সিজিএসে ধরি তাহলে সিজিএসে করলে আমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে, কিউ বাই আর, তাই না। মানে কি এর আর এর সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। আবার কি আমি যদি আধান বাড়াই, এখানে যদি আমি আরও কী করলাম না, এটা Q1 ছিল, এবার কী করলাম Q2 অ্যামাউন্ট অফ চার্জ দিলাম, Q2 ইজ গ্রেটার দেন Q1, তখন তাহলে ভি ইকুয়াল টু কী হয়ে যাবে না Q2 ইকুয়াল টু আর। তার মানে কি আধান আমি যত বাড়াচ্ছি তত তার বিভব কিন্তু বাড়ছে, তার মানে কি V2 গ্রেটার দেন V1। তাহলে কী হচ্ছে এখান থেকে কী বলতে পারি না বিভবটা আধানের সাথে কী হচ্ছে সমানুপাতিক, আধান যত বাড়াচ্ছি এর বিভব কিন্তু তত বাড়বে, তার মানে কি এর বিভবটা হচ্ছে কি সমানুপাতিক অফ চার্জ। ঠিক আছে, এবার এইখানে একটা সমানুপাতিককে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট আছে, সেটা কি সি বল, এখানে কনস্ট্যান্টটা কি বললাম না 1/c, এখানে সিটা কি, সিটা হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। এখানে কি আমি কি দিচ্ছি, আমি দিচ্ছি আধান দেবার ফলে কি বাড়ছে না বিভব বাড়ছে, তাহলে বিভবটা হচ্ছে রেজাল্ট, তাহলে কি হয় রেজাল্টটা আমি বাঁ পাশে লিখি, রেজাল্ট কার উপর ডিপেন্ড করছে না আধানের ওপর, তাহলে ভি প্রপোর্শনাল টু ভি, কিউ অনেক বইয়ে লেখা থাকে কিউ প্রপোর্শনাল টু ভি দেন ইকুয়াল টু সিভি, অনেক বই থাকে সেটা, কিন্তু আমার মতে বলে যখন আমি যেটা দিচ্ছি সেইটা কজ, মানে আমি আধান দিচ্ছি সেটা হচ্ছে কারণ, আর যা পাচ্ছি তখন হচ্ছে পোটেনশিয়াল, সেটা ফল মানে রেজাল্ট। আমরা সবসময় কী করি না রেজাল্টটাকে বাঁ পাশে লিখি, তাই না। তাহলে ভিটা নির্ভর করছে কার উপর না কিউ এর উপর, তাহলে এখানে একটা সমানুপাতিক কনস্ট্যান্ট এলো, সেটাকে বলছি কি 1/c, সেখানে সিটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। তার মানে এইখান থেকে কী বলতে পারি না সি ইকুয়াল টু কিউ বাই ভি।
বোঝা গেল, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তার মানে কি আধান আমি যত বাড়াবো তার সি তত বাড়বে? বাড়বে না। কারণ কি, আমি যখন আধান বাড়াচ্ছি তখন কি হবে না, ভিটাও বেড়ে যাবে, সি কিন্তু বাড়বে না। এটা একটু পরে আসছে, আমি আগে প্রথম সি সম্বন্ধে বলে নিই। কি সিটা তাহলে দেখতে পাচ্ছি কি না, এখানে আধান দেওয়ার একটা, যত আধান এ নিতে পারবে আর কি, এর ক্যাপাসিটি কত, সেইটা অ্যাকচুয়ালি ডিফাইন করে কে না, সি মানে ক্যাপাসিটেন্স। তাহলে একটা জিনিস আমি যদি দেখি, আমি যদি স্ফেরিক্যালটাই ধরি, তাহলে কি হচ্ছে, আমি কী করলাম না, একে কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে এর বিভব হলো কি, বিভব ইকুয়ালটি হলো কিউ বাই আর। এখন আমি আপাতত সিজিএসএ করছি, আর মাধ্যমটা আমি ধরে নিয়েছি আপাতত জিরো মিডিয়াম, তার মানে কি এপসাইলন জিরো আছে, মানে জিরো মিডিয়াম ধরে নিয়েছি, তাহলে কিউ বাই আর হবে। এবার যদি আমি একে আরও কিছু পরিমাণ আধান দিই, আমি যদি আরও একে ডিকিউ পরিমাণ আধান দিতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে এই যে এখানে বল কাজ করবে, সেই বলের বিরুদ্ধে কাজ করতে হবে, এবং সেই কার্যের মান কত, ডিডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডিকিউ, সেটা তো আমরা জানি, তাই না? যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে কি ভি ইন্টু ডিকিউ, বা আমরা এটা আগে দেখেছি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, বা এখানে যেহেতু ডি দিয়েছি ডব্লিউ বাই ডিকিউ। তাহলে কী হচ্ছে না, এই পরিমাণ কার্য তাকে করতে হবে। তাহলে এই যে ভি যত কম হবে, ভি এর মান যত কম হবে, কার্য করতে তত কম হবে, আর কার্য করতে যত কম হলে কী হবে, এর মধ্যে আধান সঞ্চয় বেশি হবে। আমাদের যদি এখানে আধান সঞ্চয় করতে গেলে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, তাহলে কি করবে, তার মানে কি এ আধান সঞ্চয়, এর পক্ষে আধান সঞ্চয় করে রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। এবার যদি এখানে আধান সঞ্চয় করার জন্য কৃতকার্যটা ডাব্লিউটা যদি কম হয়, ডাব্লিউটা যদি কম হয় মানে কৃতকার্য যদি কম করতে হয়, তাহলে কী হবে না, এর মধ্যে আধান সঞ্চয় বেশি পরিমাণে হবে। তার মানে কি হচ্ছে না, এই যে ধারণ ক্ষমতা সেটা কি করছে না, ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে। ভি যত কম হবে আমাদের কাজ তত কম করতে হবে, এ তত বেশি আধান সঞ্চয় করতে পারবে। তাহলে দেখো সেটাই হচ্ছে এখানে, ভিটা কি হচ্ছে এখানে নিচে আছে। তার মানে কি ভি যত কম হবে তত কি হবে না, তার আধান সঞ্চয় করার ক্ষমতাটা বেশি হবে, ঠিক আছে? তার মানে কি কার্য আমাদের কম করতে হবে, হলো? তাহলে আমাদের একটা ইকুয়েশন পেলাম কি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। এবার একটা কোশ্চেন, সিটা কার উপর ডিপেন্ড করবে, তাহলে একটা জিনিস যদি আমি লিখে রাখি, সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ অ্যান্ড ভি। আমি বলে দিলাম কি না, সিটা কি হচ্ছে না, কিউ এবং ভি এর উপর নির্ভর করে না। তোমরা বলেই স্যার আপনি লিখেছেন সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কেন নির্ভর করবে না, আধান তো আছে। তাহলে আমরা কি দেখেছি, আমরা আওয়ার ক্লাস একটু আগে চলে যাই, তাহলে কি হবে না, আর ইকুয়াল টু কী পেয়েছিলাম, সরি আই ইকুয়াল টু ভি বাই আর, বা আর ইকুয়াল টু কী পেয়েছিলাম, ভি বাই আই, আর দিয়ে বোঝায়, পেয়েছিলাম কি পাইনি, আর ইকুয়াল টু ভি বাই আই পেয়েছিলাম। তাহলে এই আরটা কি ভি এবং আয়ের উপর ডিপেন্ড করেছিল? নিশ্চয়ই করেনি, তাই না? আরটা কার উপর ডিপেন্ড করেছিল, তার জন্য আর একটা ইকুয়েশন পেয়েছিলাম কি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই একটা ইকুয়েশন পেয়েছিলাম। সেখানে বলেছিলাম কি আরটা ডিপেন্ড করছে এই মাধ্যমের প্রকৃতির ওপর, দৈর্ঘ্যের ওপর এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, তাই না? এই ইকুয়েশনটা দিয়ে আমরা কি বলতে পারি না, আর কোন কোন বিষয়ের ওপর নির্ভর করেছে, এই ইকুয়েশনটা দিয়ে নয়। এখানে আর একটা কনস্ট্যান্ট, আর কার ওপর ডিপেন্ড করে, কোনো একটা সার্কিটের আর যদি আমি এখানে লাগিয়ে দিই, আর এখানে যদি আমি যতই পোটেনশিয়াল ডিফারেন্স দিই না কেন, পোটেনশিয়াল বাড়ালে আই বাড়বে, যদি ভি বাড়ায় আই বাড়বে, আর কিন্তু ফিক্স থাকবে। এখানেও সেরকম, তাই আমি যদি চার্জ বাড়াই তাহলে ভি বাড়বে, দুটোই বাড়বে, সি কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ অ্যান্ড ভি, কিউ এবং ভি এর ওপর নির্ভর করে না, ঠিক আছে? তাহলে নির্ভর করে কার ওপর, নির্ভর করে যেমন এখানে নির্ভর করেছিল কি মাধ্যমটার প্রকৃতির উপর, এখানে তিনটে জিনিসের উপর নির্ভর করেছিল, এখানেও সেই রকম তিনটে জিনিসের উপর নির্ভর করবে। আধান এই ধারকটা
কি শেপের তৈরি। আমরা এখানে বললাম কি তিনটে আমরা শেপ সাধারণত পেয়ে থাকি। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, যেটা আমাদের ব্যবহার দেখবো সব থেকে বেশি। প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সেটারও ব্যবহার আমরা করে থাকি। আর একটা হচ্ছে কি না স্ফেরিক্যাল, এখানে এরকম থাকে আর কি দুটো। এই তিন ধরন, তার মানে কি নির্ভর করে তার আকৃতির ওপর। আর কিসের উপর নির্ভর করে না এই প্রস্থচ্ছেদের ক্ষেত্র, এই যে পাতটা দিয়ে তৈরি সেই পাতের ক্ষেত্রফল। এখানেও কি একটা পাত স্ফেরিক্যাল পাত, দুটো স্ফেরিক্যাল পাত দিয়ে তৈরি, এখানেও দুটো সিলিন্ড্রিক্যাল পাত দিয়ে তৈরি। এই পাতগুলোর ক্ষেত্রফল কীরকম সেই ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে, তার আকারের ওপর ডিপেন্ড করবে। তার মানে কি যদি এইখানেও যে পাতটা ব্যবহার করেছি বাইরের পাতটা, সেই পাতটা আমি ধরলাম কি 10 মিটার স্কোয়ার পাত আছে, আর এখানেও যে বাইরের পাতটা ব্যবহার করি সেটাও কিন্তু 10 মিটার স্কোয়ার আছে। এখানেও যে ভেতরের পাতটা সেটাও 5 মিটার স্কোয়ার আছে, এখানেও যে ভেতরের পাতটা সেটারও ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার। তাহলেও কিন্তু এই দুটোর মধ্যে ধারকত্বের কিছু পরিমাণ পার্থক্য আমরা পাবো। তার মানে কি এই ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে এবং তার আকারের উপর ডিপেন্ড করে। আর কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে কি এইখানে কোন মাধ্যম আছে, এই দুটি পাতের মধ্যে কী মাধ্যম আছে, সেই মাধ্যমটার উপর ডিপেন্ড করবে এর ধারকত্ব কত। ঠিক আছে। দ্বিতীয় আর একটা কি এর পারিপার্শ্বিক প্রকৃতিটা কীরকম, এই পারিপার্শ্বিক পাশে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের প্রকৃতিটি বা কীরকম তার উপর ডিপেন্ড করবে। তাহলে এই জিনিসগুলোর উপর ধারকের ধারকত্ব নির্ভর করবে। সেগুলো আমরা যখন আমাদের সিলেবাসে যাচ্ছি যেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তখন যেটা যখন পড়বো তখন দেখবো এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তো যাই হোক, তাহলে আমরা জানতে পারছি কি না কিছু কিছু মানে কি কিউ এবং ভি এই দুটোর উপর ডিপেন্ড করে না। বোঝা গেল? তাহলে আমরা পেলাম কি না সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের কাজে কী লাগবে না, ইকুয়েশন থেকে আমরা ধারকত্বের একক বের করতে পারবো, ধারকত্বের মাত্রা বের করতে পারবো, সেগুলো দেখিতে হবে। তো ধারক সম্বন্ধে আশা করছি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হলো। আস্তে আস্তে আমরা যত এগোবো তত ধারক জিনিসটা বুঝবো। ধারক এমন একটা এলিমেন্ট যেটা আমাদের কি হয় না কোনো একটা মেশিন বা ইনস্ট্রুমেন্ট শুরু করার সময় যে বিশাল পরিমাণ আমাদের কারেন্টের দরকার হয়, কারেন্ট তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ সাপ্লাই দেওয়ার জন্য মেইনলি এই ধারক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে রেজিস্ট্যান্সের মতো ধারকও এমন একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, সেইটা হচ্ছে কি আমরা একটা পেলাম কি ধারক সম্বন্ধে একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ ধারক কি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, ঠিক আছে, ধারকের আকার কীরকম হতে পারে। এবার আমরা দেখবো কি না এই যে ধারকের শক্তি মাপছি, মানে কোন একটা ধারকের ধারণ ক্ষমতা কত সেইটা যে মাপছি সেইটার একক কী, মানে সি এর একক কী হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে সি এর একটা ইকুয়েশন পেয়েছি কি সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে কী হয়ে যাবে ইউনিট অফ সি কী হয়ে যাবে না ইউনিট অফ কিউ। এসআই পদ্ধতিতে যদি করি এসআই সিস্টেমে তাহলে কী হয়ে যাবে কুলম, আর বিভবের ভোল্ট। তাহলে পেলাম কি না কুলম ভোল্ট ইনভার্স। একে কী বলা হয় না ফ্যারাড, ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়। তাহলে ধারকত্বের এসআই একক কী পেলাম না ফ্যারাড বা ক্যাপিটাল এফ। ঠিক আছে, সাধারণত আমরা দেখব বইয়ে ম্যাক্সিমাম অঙ্ক মাইক্রো ফ্যারাডে করা হয়। হ্যাঁ, মাইক্রো ফ্যারাড মানে কি 10⁻⁻6 ফ্যারাড, সেটা আমরা জানি। উদাহরণ কি 1 মাইক্রো ফ্যারাড মানে একটা হিউজ পরিমাণ ধারকত্ব। হ্যাঁ, যদি বলি আমাদের 1 ফ্যারাড ধারকত্ব তার মানে কি 1 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট। তার মানে কি যদি আমি 1 কুলম ধারক দিই এই আধান দিই তাহলে কি হবে না 1 ভোল্ট বিভব বৃদ্ধি পাবে। 2 ফ্যারাড মানে কি 2 ফ্যারাড মানে হচ্ছে 2 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট। তার মানে কি 2 ফ্যারাড ধারকত্ব বলতে বোঝায় কি আমি যদি 2 কুলম আধান দিই তাহলে তার বিভব 1 পরিমাণে বৃদ্ধি হবে। তাহলে দেখছি এখানে 1 কুলম দিলেই 1 বৃদ্ধি পাচ্ছে, এখানে 2 কুলম দিলে 1 বিভব বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি বিভব যত কম থাকবে তত ধারকত্ব বেশি হবে, আগেই বলেছি, সেটা এখান থেকে বুঝতে পারছি। বিভব যত কম থাকবে তত কী হবে না তার আধান নিতে সুবিধা হবে। কৃতকার্য কম করতে হবে, কৃতকার্য কম করতে হলে তার আধান সঞ্চয় করতে মানে তার আধান নিতে সুবিধা হবে, আর নিতে সুবিধা হলেই কী হবে সে আধান ধরে রাখতে পারবে। যাই হোক, তাহলে সেইটা হচ্ছে কি না এসআই একক। যদি সিজিএসে বলি তাহলে কী হবে সিজিএস ইউনিট কী হবে কুলম্বের জায়গায় হয়ে যাবে ইএসইউ,
আর ভোল্টের জায়গায় আমরা ইএসইউ বলতে পারি, এটাও কিন্তু ইএসইউ। আমরা আগেই বলেছি কি ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে সমস্ত সিজিএস এককগুলোকে আমরা ইএসইউ দিয়ে ডিনোট করতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ মিনস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর যখন ম্যাগনেটিজম পাবো তখন দেখবো ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। যাই হোক, আমরা ম্যাগনেটিজম যখন পড়বো তখন আর একটা জিনিস পাবো ইন্ডাক্টার, যাকে আমরা এল দিয়ে ডিনোট করি। দিয়ে আমাদের দেখবে এসি যখন পড়বো তখন আমরা পড়বো এল সি আর সার্কিট। অনেকে এই তিনটেই আমাদের সার্কিটের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। আর তো আমরা ক্লাস 10-এ পড়েইছি, আবার পড়বো। সি এখন জানলাম, এল জানবো কখন, যখন ম্যাগনেটিজম পড়বো। তো যাই হোক, তো এটা হচ্ছে কি সিজিএস ইউনিট। তাহলে কি আমরা একটা জিনিস বলতে পারি কি 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। আবার 1 ভোল্টস 1/300 ইএসইউ। আমরা জানি কি ভোল্টের সিজিএস ইউনিটটা বড়, এসআই ইউনিটটা ছোটো। তো যাই হোক, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি না 1 ফ্যারাডস 3 × 10⁹ ডিভাইডেড বাই 1/300, দ্যাটস মিন 9 × 10�11 ইএসইউ। তার মানে কি এটা হচ্ছে কার না এসআই এবং সিজিএস ইউনিটের মধ্যে রিলেশন, কার না ধারকত্বের। তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু পেলাম কি 9 × 10�11 ইএসইউ। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে কি রিলেশন পেলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন আমরা বের করতে পারি। ডাইমেনশন অফ সি কী হবে আমাদের এই ইকুয়েশন থেকেই হয়ে যাবে। দেখা যাক কী বেরোয়। ডাইমেনশন অফ সি কী হবে, ডাইমেনশন অফ কিউ ডিভাইডেড বাই ডাইমেনশন অফ ভি, তাই না? ডাইমেনশন অফ কিউ সমান কি, কিউ এর ডাইমেনশন আমরা জানি না, কিউ এর ডাইমেনশন আমরা কী করি আইটি দিয়ে ডিনোট করি। আর ভি সমান কি, ভি সমান আমরা কি জানলাম ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। তাহলে ভি সমান কি W/Q। তাহলে ডাইমেনশন অফ ভি সমান হচ্ছে কি ডাইমেনশন অফ ডব্লিউ ডিভাইডেড বাই ডাইমেনশন অফ কিউ। আমরা আধান ডাইমেনশন অফ ডব্লিউ আমাদের জানা কি না m/L² T⁻⁻²। আর ডাইমেনশন অফ কি এখানে একবার দেখেছি না I/T, তাই না? কিন্তু কার্য সমান আছে প্রযুক্ত বল ইন্টু সরলত্ব। প্রযুক্ত বল মানে ফোর্সের ডাইমেনশন কি mL⁻² ইন্টু ডিসপ্লেসমেন্ট 7L² হয়ে গেল। আর কিউ এর ডাইমেনশন IT। তাহলে আমি কী পেলাম না ওগুলি ওপরে চলে গেল I² T² আর নিচে থাকলো কি না mL² T⁻²। এবার আমরা কি জানি প্রথমে m লিখতে হয়, তাহলে m⁻⁻1 L⁻², উপরে গিয়ে হবে +2 আর এখানে +2 অলরেডি আছে 4 অ্যান্ড I²। তাহলে এইটা হয়ে যাবে কি ডাইমেনশন অফ সি। বুঝা গেল? তাহলে কী হলো আমরা কি জানতে পারলাম না ধারক জিনিসটা কি, ধারক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ধারকের একক কী, ধারকের মাত্রা কী, এইসব সম্বন্ধে আজকে জানলাম। তার মানে কি একটা বেসিক কনসেপ্ট আমরা আজকে ক্লিয়ার করলাম কি ধারক জিনিসটা কি এবং ধারকের ধারকত্ব বলতে কী বোঝায়, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইসব জিনিসগুলো আজকে জানলাম। আজ এই পর্যন্ত থাক।